বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মোহনা হোসেন। আজকে আড্ডা দেব আপাদমস্তক পুরো দস্তুর একজন লেখকের সাথে। পরিচয় করিয়ে দিচ্ছি দেলওয়ার হাসানের সাথে। স্বাগতম আপনাকে। কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আপনার সাথে আড্ডা দেবো। আমি অনেকের সাথে আড্ডা দিয়েছি, তাদের আরো অনেকগুলো পরিচয় অনেক বেশি প্রমিনেন্ট, কিন্তু আপনি পুরো দস্তুর একজন লেখক এবং একজন মৌলিক লেখক, একজন গল্পকার। আপনার এই যে লেখার পেছনের যে যাত্রাটা, জার্নিটা, সেটা একটু জানতে চাই। আমি লেখালেখি শুরু করেছি খুব ছোটবেলায়, একদম আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি লিখতে শুরু করেছি। তখন প্রত্যেকটা দৈনিক পত্রিকারই এখনো হয়তো আছে, শিশুদের পাতা থাকতো, ছোটদের পাতা থাকতো। আমি ওই সময়ে দৈনিক আজাদের মুকুলের মহফিল, তারপরে সংবাদের খেলাঘর, পূর্ব দেশের যে ছোটদের পাতা ছিল সেই পাতায় লিখতে শুরু করি, ছোটদের উপযোগী, একদম ছোট থেকে। একদম ছোট থেকে। আচ্ছা। তারপরে ধরুন যখন বড় হলাম বা স্কুলের পাঠ চুকালাম, তখন আমার লেখালেখির একটা অন্য ধরনের পর্যায় শুরু হয়। আমি তখন সাংবাদিকতা শুরু করি, মানে সদ্য স্বাধীন দেশ তখন। আমি তখন দৈনিক জনপদ বলে একটা পত্রিকা ছিল, তখন প্রকাশিত হতো এবং খুবই বিখ্যাত একজন মানুষ সেই পত্রিকার সম্পাদক ছিলেন, আব্দুল গাফফার চৌধুরী। এবং সেটা নিউজ এডিটর ছিলেন, তিনিও ছিলেন একজন বিখ্যাত লোক, তিনি ছিলেন কামাল লোহানী। এদের হাত ধরে আমি সাংবাদিকতা শিখেছি এবং তখন যেহেতু সাংবাদিকতা খুব করার জন্য বেশি লোক পাওয়া যেত না, আমি আরও কয়েকটা পত্রিকাতে, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ অবজারভার, কিছুদিন পরে আমি সেখানে যোগ দিই। বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল বা বিপিআই বলে একটা সংবাদ সংস্থা ছিল, যেটা পরে বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে একীভূত হয়েছে। এইভাবে আমার লেখালেখি অন্য একটা পর্যায়ে শুরু। এই যে এই বই মেলায় আপনার তো 3টা বই এসছে, 3টা বই কি কি এবং কোন বইটা আপনি বিশেষ করে কোন বইটার কথা বলতে চাইবেন বেশি? 3টা বই আমার হাতে আছে। একটা নাম হচ্ছে কুকুর কাহিনী, একটা গগনঢুলি, আরেকটা আপনার অনুবাদের বই আমি কেমন করে আমেরিকায় হারিয়ে গিয়েছিলাম। আমি তো 3টের কথাই বলতে চাই, কারণ 3টাই আমার খুবই প্রিয় বই। তার একটি হচ্ছে গগনঢুলি, যেটি কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের গল্প, যেটা আমার স্মৃতিতে ছিল বহুদিন। সেগুলোকেই আমি এখন এই পরিস্থিতিতে দেশের আমি মনে করছি যে এগুলো শিশু কিশোরদের জানা খুব দরকার। এটা আমার খুবই প্রিয় বই গগনঢুলি। এখানে 3টি গল্প আছে এবং 3টি গল্পই কিশোরদের যুদ্ধে অংশগ্রহণ করামূলক, অর্থাৎ এই কিশোররা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। আর গগনঢুলি যে গল্পটা, একজন কিশোর ঢোলবাদককে নিয়ে লেখা, যিনি ঢোল বাজিয়ে জানিয়ে দিলেন যে আর্মি ঢুকছে শহরে, আপনারা সবাই পালিয়ে যান। এটা কি কোনোভাবে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা বা শোনা কিছু? কারণ যেহেতু বললেন যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপনি সাংবাদিকতা করেছেন, লেখালেখি করেছেন। আমার এগুলো অভিজ্ঞতার থেকে বেরিয়ে এসেছে। এবং সেই কিশোর ঢুলি, যিনি খুবই দরিদ্র, তিনি জানিয়ে দিচ্ছেন সবাইকে ঢোল দিয়ে যে আর্মি শহরে ঢুকেছে, কিন্তু তিনি নিজে পালিয়ে যাচ্ছেন না। তিনি শেষ পর্যন্ত আর্মি যখন ঢুকে থেকে দিয়েছে, এই তুই কে রে হারামজাদা, বা এই ধরনের আর্মিরে যেরকম গাল দিত, তার একটু মানে বাংলায় আমি বললাম, তারা উর্দুতে গাল দিত। তো তখন সে বলল আমার নাম, আবার জিজ্ঞেস করছে তুই হিন্দু না মুসলমান? গগন বলছে আমি গগন, আমি সনাতন ধর্মের, আমি হিন্দু। কি করস তুই? আমি ঢোল বাজিয়ে খাই। একথা শোনার সঙ্গে সঙ্গে তাকে গুলি করে, ব্রাশ ফায়ার করে আর্মি, তো সে মারা যায়। তার লাশ টেনে হচ্ছে ডোবায় ফেলে দেওয়া হয়। কিন্তু পরের গল্পের শেষে আছে যে শহরে অনেক মনুমেন্ট হয়, অনেক স্তম্ভ হয়, অনেক মুক্তিযুদ্ধের নাম লেখা থাকে, কিন্তু গগনের নাম সেখানে লেখা থাকে না, কারণ গগন যে গরিব মানুষ। এই একটি বইয়ের কথা বললাম। আরেকটা বই কুকুর কাহিনী বইটাতে 13টা গল্প আছে, যেগুলো বিভিন্ন সময়ে গত কয়েক বছরে সব নামি দামি পত্রিকায় বেরিয়েছে। সেই আপনার কালিয়ে কলম থেকে শুরু করে শব্দঘর, তারপরে দৈনিক, বিভিন্ন দৈনিকের যে
সাহিত্যের পাতা আছে, সেখানে বেরিয়েছে। কাজে এই গল্পগুলো সম্পর্কে সবাই মোটামুটি জানেন। এখানে একটা গল্প আছে একজন বিখ্যাত লেখককে নিয়ে, যিনি একটু অন্য ধারায় লিখেন। তার লেখায় সমাজ এবং জীবন খুব প্রচণ্ডভাবে উঠে আসে। সেই লেখককে নিয়ে একটা লেখা আছে আমার। আর একটা লেখা আছে একজন নকশাল আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিকে নিয়ে। নামটা আমি বলতে চাচ্ছি না, নামটা পাঠকই উদ্ধার করে নেবেন। এবং সেই নকশাল নেতাকে কিভাবে খুন করা হয়েছিল এবং তার মতবাদের কারণে, এবং কিভাবে সেই নকশাল আন্দোলন দমন করা হয়েছিল, এগুলোর একটা ইঙ্গিত একটু আছে। শুধু তাই না, আমার গল্পের যে প্রোটাগনিস্ট, সেই নকশাল আন্দোলনের সেই নেতার বাড়িতে পর্যন্ত চলে গেছেন এবং চলে গিয়ে তার সন্তানদের সঙ্গে আলাপ করছেন যে আপনারা এখন কেমন আছেন, আপনারা কি করছেন, বা রাজনীতি সম্পর্কে আপনারা কি ভাবছেন, আপনারা রাজনীতিতে অংশ নিচ্ছেন না না নিলে কেন অংশ নিচ্ছেন না। তারা তখন তার কাছে বলছে যে কি সমস্যা, কেন তারা রাজনীতিতে অংশ নেন নাই, বা ওই বড় নেতার স্ত্রী কেন রাজনীতি ছেড়ে দিয়েছিলেন। এরকম গল্প। আরেকটা গল্প আছে এরকম একজন নেতাকে নিয়ে, নেত্রী বলা ভালো তাকে, সেটা হচ্ছে ইরম চানু শর্মিলা। এটা হচ্ছে মণিপুর রাজ্যের একজন খুবই বিখ্যাত নেতা। তিনি 16-17 বছর তিনি এক নাগারে অনশন ধর্মঘট করেছেন, 16-17 এক বছর নাগারে। এবং সেখানে হাসপাতালে তাকে ঢুকিয়ে, হাসপাতালের ছেলে তাকে বন্দি করা হয় এবং তার নাকে নল ঢুকিয়ে তাকে জোর করে খাওয়ানো হতো। 16-17 বছর পরে তিনি এই আন্দোলন নিজেই পরিত্যাগ করেন এবং বলেন যে আমি নির্বাচন করতে চাই। পরে তিনি নির্বাচন দাঁড়ান এবং মাত্র 90 ভোট পান। এবং এই ঘটনার পরে তিনি রাজনীতি ত্যাগ করেন এবং ওনার এক প্রেমিক ছিলেন, তাকে বিয়ে করেন। তার মানে এই গল্পগুলো তো আপনার বাস্তব জীবন থেকেই আমি এই গল্পগুলো নিয়েছি। কিন্তু আমি যে রীতি ব্যবহার করেছি বা যে ভাষা ব্যবহার করেছি, সেটির মধ্যে অনেক ভিন্নতা আছে। সেটা পড়ে আপনারা আনন্দ পাবেন। এবং আমি শুধু বাস্তব কাহিনী না, এখানে অন্য চরিত্র সৃষ্টি করা হয়েছে। আপনার মনে হবে না বাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে আমি লিখেছি। ফলে এটা আপনি একটি সংবাদপত্রের রিপোর্ট হিসেবে এটাকে দেখার অবকাশ নাই। আপনি পড়লে সেটা বুঝতে পারবেন বা পাঠক বুঝতে পারবে। আপনি তো একজন অনুবাদক, আপনার অনেকগুলো বইয়ের অনুবাদ আছে। অনুবাদ নিয়ে কি কিছু বলতে চান? এই বই মেলায়ও একটা এসেছে আপনার অনুবাদ, যে আমি কেমন করে আমেরিকায় হারিয়ে গিয়েছিলাম। এটা আইজাক বাসবি সিঙ্গার, আপনারা জানেন, খুবই বিখ্যাত একজন লেখক এবং খুবই অন্য ধারার একজন লেখক। তার সম্পর্কে বলা হয়ে থাকে তিনি লেখকদের লেখক, তিনি সাধারণ পাঠকের লেখক নন। এই লেখকের 3টি আত্মজীবনীমূলক ট্রিলজি আছে। সেই 3টি লেখার একটি হচ্ছে আমি কেমন করে আমেরিকাতে হারিয়ে গিয়েছিলাম। 1935 সালে যখন নাৎসি বাহিনী আইজাক সিঙ্গারের জন্মভূমি পোল্যান্ডে প্রবেশ করার এবং সেখানে ঢুকে হত্যাযজ্ঞ চালানোর পায়তারা করছে, সেটা 1935 সালের কথা। তখন তিনি দেখলেন যে তার জীবন বিপন্ন হবে। তার ভাই থাকতেন আমেরিকাতে, জোসুয়া সিঙ্গার, তিনিও খুব বিখ্যাত একজন লেখক ছিলেন। তিনি বললেন যে তুমি চলে এসো, না তোমার জান বাঁচবে না। পরে তাই দেখা গেছে যে তার পরিবারের সবাই নাৎসিদের হাতে নিহত হয়, সে বেঁচে গিয়েছিল। এই যে 1935 সালে তিনি কি করে পোল্যান্ড থেকে জার্মানিতে গেলেন, জার্মানির দুঃখিত তিনি গেলেন ফ্রান্সে। ওখানে নর্ম্যান্ডি থেকে তিনি জাহাজে উঠে নিউ ইয়র্কের পথে রওনা দিলেন। এবং কি করে জাহাজে তার কাটলো, জাহাজে যখন উনি ছিলেন তখন তার সাথে জাহাজে যারা এই খাবার সরবরাহ করে বা যেখানে উনি থাকেন, এসব ব্যবস্থাগুলো তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেনি। খাবার যে দিচ্ছে, পরিবেশন করছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। উনি বুঝতে পারছেন না কেন এরকম হচ্ছে। ওখানে জার্মান ভাষা ছাড়া আর ফরাসি ভাষা ছাড়া আর কোনো ভাষা চলছে না। উনি কথা বলতে পারতেন না কারোর সাথে। 4-5 দিন পরে একটা মেয়ের সঙ্গে দেখা হলো। সে শুধু জার্মান ভাষায় জানে না, উনি ইডিশ ভাষাও জানেন। তার সঙ্গে বন্ধুত্ব হয়ে তিনি একটা রিলিফ পেলেন, একটা হাফ ছেড়ে বাঁচলেন ইডিশ ভাষায়। তার সঙ্গে অনেক কথা হলো, তার সাথে বন্ধুত্ব হলো। এবং পরে যখন উনি নিউ ইয়র্কে গেলেন তখনও ওই বন্ধুত্বটা বজায় ছিল। এখন নিউ ইয়র্কে গিয়ে কিছুতেই সিঙ্গার নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। তিনি একটা সময় এমন ডিপ্রেসড হয়ে পড়লেন যে উনি ভাবলেন তিনি আত্মহত্যা করবেন।
তখন ভাই জোশুয়া খুবই ভালোবাসতেন তাকে। তিনি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে অনেক সান্ত্বনা দিয়ে তাকে নিবৃত্ত করলেন, তাকে একটা চাকরি জোগাড় করে দিলেন। নিউ ইয়র্কে বিখ্যাত পত্রিকা ইডিশ ভাষার পত্রিকা ডেইলি ফরওয়ার্ড, সেখানে তিনি কাজ শুরু করলেন। ধীরে ধীরে তিনি আমেরিকাতে থিত হলেন। আলমা হেইম্যান নামে এক মহিলাকে বিয়ে করলেন, যিনি ছিলেন জর্মান মহিলা। তারপরে তিনি ভাবলেন যে এই দেশে যদি আমি থাকতে চাই তাহলে আমাকে ইংরেজি শিখতে হবে। তখন তিনি ইংরেজি শিখতে শুরু করলেন, কিন্তু উনি লিখতেন ইডিশ ভাষায়। ইডিশ ভাষাটা আমাদের সংস্কৃত ভাষার মতো, যেটি মরা ডেড ল্যাঙ্গুয়েজ, তিনি ওই ভাষাতে লিখতেন, উনি ছাড়েননি। ওনাকে সবাই বললো যে আপনি এই ভাষা কেন লেখেন, মানুষের কাছে তো পৌঁছানো কম পৌঁছবে। উনি বললেন না, আমি চাই এই ভাষাটা মরে না যাক, এই ভাষাটা জীবিত থাকুক। তখন ইডিশ থেকে তার লেখাগুলো ইংরেজিতে অনুবাদ হতে থাকে। তার একটা বিখ্যাত গল্প আছে, গিম্পেল দ্য ফুল। এই গল্পটা 1950-এর দিকে বিখ্যাত আর এক নোবেল লরেট লেখক সল বেলো তিনি অনুবাদ করেন ইংরেজিতে। ওই অনুবাদটা প্রকাশের পরেই আইজাক সিঙ্গার সম্পর্কে লোকে জানতে পারলো, তার ইন্টারভিউ নেওয়া শুরু করলো। তিনি বিভিন্ন পত্রিকায় লেখা শুরু করলেন, আমেরিকার ভোগ, দ্য ইভিনিং পোস্ট, তারপরে প্লেবয়ের মতো পত্রিকায় লেখা শুরু করলেন। এইভাবে ওনার নাম ছড়িয়ে পড়লো এবং 1978 সালে গিয়ে তিনি নোবেল পুরস্কার পেলেন। তার লেখার ধরন সম্পূর্ণ আলাদা, মানুষের আত্মার গভীরে, হৃদয়ের গভীরে তিনি ঢুকে যেতেন এবং অত্যন্ত মানবিক একজন লেখক ছিলেন। তিনি নিজে একজন নিরামিষভোজী ছিলেন এবং তিনি চাইতেন যে এই পশু হত্যা না হোক, এরকম একজন মানুষ ছিলেন। স্যার, একটা শেষ প্রশ্ন করব আপনাকে। কিছুক্ষণ আগে আপনার সাথে আমার যখন কথা হচ্ছিল তখন আপনি লেখার ভাষা নিয়ে একটা কথা বলছিলেন আমাকে। যেহেতু আপনি নিজে একজন মৌলিক লেখক, একই সাথে আপনি অনুবাদেরও কাজ করেন, তো সেক্ষেত্রে আধুনিক লেখকদের ভাষা এবং আপনার লেখার ভাষার মধ্যে একটা পার্থক্য নিয়ে আপনি কথা বলছিলেন, একটু সেই জিনিসটা আমাকে একটু বলবেন? এটা আমার একটা পর্যবেক্ষণ বলতে পারেন। এখন যারা লিখছেন বা তারও আগে কিছুটা, তাদের ভাষার মধ্যে 50-60-এর দশকের যে ভাষা, সেই ভাষা আক্রান্ত বলে আমি মনে করি। কিন্তু আমার ধারণা যে ভাষার একটা বিকাশ হওয়া দরকার। আপনি যদি সেই আগের ভাষায়, সেই আগের বর্ণনায় আপনি যদি লিখে যান, তাহলে তো আপনার পড়তে ভালো লাগবে না এবং তার মধ্যে কোনো ডাইমেনশন সৃষ্টি হবে না। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই, প্রত্যেকটা লিটারেরি যে কাজগুলো আছে, তার তো একটা ভাষার ডাইমেনশন থাকা দরকার, একটা গতি থাকা দরকার, একটা নতুনত্ব থাকা দরকার। এই যে ক্লিশে বাঁচিয়ে, ক্লিশে বর্জিত যে লেখা, সেই লেখার চেষ্টা আজকের লেখকদের মধ্যে আমি দেখছি না। ব্যতিক্রম অবশ্যই আছে, যেমন শাহাদুজ্জামান, শহীদুল জহির, মামুন হুসাইন, অত্যন্ত ব্যতিক্রম ধারার লেখক এবং এরা বাংলা একাডেমি পুরস্কার পাওয়া, কিন্তু এদের লেখা তেমন একটা পড়া হয় না। এই লেখকদের লেখা প্রচার প্রসারের কোনো চেষ্টা নেই, উদ্যোগ নেই। তাদের বড় বড় লেখকরা যারা জনপ্রিয় ধারার লেখক, তাদের নাম বলেন না, তাদের নাম জানেন না, তাদের লেখা বোধ করে পড়েন না। এই বিষয়গুলো আমাকে পীড়া দেয়। আমি চাই যে ভাষার একটা পরিবর্তন আসুক, ক্লিশে বর্জিত মানে চমৎকার নতুনত্ব ভরা লেখা আসুক, এই প্রত্যাশাটা আমি প্রথমেই করি। অসংখ্য ধন্যবাদ, আপনার প্রত্যাশা পূরণ হোক এবং আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে আপনি যোগ দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে আমার সাক্ষাৎকারটি গ্রহণ করলেন আজকে। আমার দারুণ লেগেছে আপনার সাথে কথা বলে। ভালো আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আড্ডা আজকে আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিদিনই এইভাবে আড্ডা দিই, কখনো নতুন লেখক, কখনো প্রখ্যাত সাহিত্যিক, কবি, সবার সাথে আমরা আড্ডা দিই, জানার চেষ্টা করি তারা যে বইটা লিখেছেন সেই বইয়ের পেছনের গল্প, কি চিন্তা করে তারা লিখলেন, সেই বইতে কি আছে, আপনারা সেখান থেকে কি আহরণ করতে পারবেন, এই সব বিষয়ে। এগুলো আমাদের আড্ডা দেখতে হলে চোখ রাখতে হবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।